দেখে নিতে পারো। ঠিক আছে, খেয়াল করো, এখন আমরা রাজশাহী বোর্ড 22 দেখবো। তো রাজশাহী বোর্ড 22-এ এটা একটু অন্যরকম কোশ্চেন, মানে শব্দ তরঙ্গ থেকে গতানুগতিক যেমন কোশ্চেন গুলো আছে ওইরকম না। আচ্ছা, এখানে বলতেছে 245 কেজি ভরের দোলক ঘড়ি, 2.45 হবে মনে হয় এটা, যাই হোক, 2.45 কেজি ভরের দোলক ঘড়ির কার্যকর দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। আর এর মান দেওয়া আছে এখানে, আর মানে যেটা দেওয়া আছে, এই আর হচ্ছে, মনে রাখবা, ব্যাসার্ধ বোঝায়, সেটা পৃথিবী হোক বা যে কোনো গ্রহ হইতে পারে। এটা দিয়ে ব্যাসার্ধ বুঝাইতেছে কত, 6,000 কিলোমিটার। তো কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে আমাদের 1,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে অ্যান্সার আসবে 6 × 10⁻⁶ এত মিটার। তোমরা যদি ক্যালকুলেটারে এটাকে করে সাইন্টিফিকে নাও, দেখবা যে এরকম একটা মান আসবে। যাই হোক, তোমাদের এই সাইন্টিফিকে এরকম না লিখলেও চলবে, তোমরা ডিরেক্টলি গুণ করে দিলেও হবে। তারপর আমাদের কাছে বি এর মান দেওয়া আছে 9.8, এটা আমরা সবাই জানি। আর পায়ের মান তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে 22/7। আর কেউ যদি চাও পায়ের মান এটাও বসাতে পারো, 3.1416। একই একই একই, কোনো সমস্যা নেই। 22/7 ক্যালকুলেশন করলে এই মানটাই আছে। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর প্রশ্ন বলতেছে, উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে। স্প্রিং ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি? স্প্রিং ধ্রুবক মানে হচ্ছে কে, স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবক বের করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে 2π√m/k। আমরা এটা দেখছিলাম, এই সূত্রটা আমরা দেখছিলাম না? যারা ক্লাস করছো তারা বলো, জলদি বলো, এই সূত্রটা আমরা ক্লাসে দেখছিলাম কিনা, c = 2π√m/k। হম, দেখছিলাম এটা, ইসরাত দেখছিলাম আমরা, মনে পড়ে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। এখন কে এর মান বের করার জন্য তো ভাই আমাদের এই টি এর মান দরকার। আমাদের কাছে তো টি এর মান নাই। তাহলে আমরা টি এর মান আগে বের করে নিই। আমরা আরেকটা সূত্র শিখছি, সেই সূত্রটা কি শিখছি আমরা? আমরা শিখছি T = 2π√L/G। যেখানে এই এল এর পরিচয় ছিল কার্যকর দৈর্ঘ্য, এল এর পরিচয় কি ছিল? কার্যকর দৈর্ঘ্য। তো কার্যকর দৈর্ঘ্যের মান আমাদের কাছে প্রশ্নে দেওয়া আছে। কার্যকর দৈর্ঘ্যের মান প্রশ্নে আছে কত? ক্যাপিটাল এল ইকুয়াল 100 সেন্টিমিটার, মানে এটাকে আমরা মিটারে নিলে 1 মিটার। তাহলে আমরা এখন টি এর মানটা এখান থেকে আগে চলো বের করে ফেলি, 2π√1/9.8। তো এখন যদি আমরা এই মানটাকে এখানে এনে বসায় দিই, এটা এটা আমাদের টি এর মান, টি এর মানটাকে আমরা এখানে এনে চলো বসাই, 2π√1/9.8। আর এই পাশে আছে 2π√m/k। দুই পাশ থেকে 2π গুলা কাটাকাটি যায়, রুট গুলা কাটাকাটি যায়, পাচ্ছি আমরা 1/9.8 সমান হচ্ছে m/k। আমাদেরকে বের করতে বলতেছে কে এর মান। তো কে সমান হবে m × 9.8। এম এর মান দেওয়া আছে কত, 2.45। 2.45 × 9.8, এখন গুণ করো। গুণ করে আমাদের যা আসবে সেটাই অ্যান্সার, 24.0 আসতেছে। আর স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে কি, নিউটন পার মিটার। নিউটন পার মিটার, মনে রাখবা। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। বুঝছো কিনা বলো, না বুঝলে জানাও। খুবই সহযোগ্য। এই এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে থেকে পরীক্ষায় আসতে পারে। তো শব্দ তো তরঙ্গ থেকে তো কোশ্চেন আসতেই পারে, এই টপিক থেকেও কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট টপিক। কখনো বুঝছো? ওকে, ঠিক আছে। আমরা তাহলে 4 নম্বরে আছি। 4 নম্বর প্রশ্নটা আমাদেরকে বলতেছে যে, উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে ব্যাখ্যা করতে বলতেছে। মহাকাশে ঘড়িটি একদিনে কত সময় ধীরে চলবে। বাবা, তোমাদের তো অনেক কঠিন কঠিন অঙ্ক দিয়ে দিচ্ছে এখানে। আচ্ছা, আমি একটু বলে দিই, এটা তোমাদের বইয়ে যদিও নাই, কিন্তু প্রশ্ন যেহেতু চলে আসছে তার মানে সামনে পরীক্ষা আসতে পারে। একটি ঘড়ি, দোলক ঘড়ি,
দোলক ঘড়ি যদি দিনে n সেকেন্ড ধীরে চলে, n সেকেন্ড ধীরে চলে, তাহলে দোলনকাল, তাহলে দোলনকাল। একটা কথা মনে রাখবা, দোলক ঘড়ি মানে সেকেন্ড দোলক বোঝায়। দোলক ঘড়ি মানে সেকেন্ড দোলক বোঝায়। সেকেন্ড দোলক কারা? সেকেন্ড দোলক তারাই যাদের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এটা একটু মনে রাখবা। সেকেন্ড দোলক তারাই যাদের পর্যায়কাল 2 সেকেন্ড। এখন একটা সেকেন্ড দোলক বা দোলক ঘড়িকে যদি আমরা উপরে নিয়ে যাই, ধরো পাহাড়ের উপরে নিয়ে গেলাম বা একটা বিল্ডিং এর উপরে নিয়ে গেলাম, তখন সে 2 সেকেন্ড সময় দিবে না, তখন সে স্বাভাবিক অবস্থার চেয়ে কম সময় দিবে। সেই সময়টা কত? সেই সময়টা বের করার সূত্র হচ্ছে টি প্রাইম সমান 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন। এই 86,400 কোথেকে আসছে? একদিন। একদিন সমান হচ্ছে, আমরা জানি 24 ঘন্টা। 24 ঘন্টাকে তুমি যদি সেকেন্ডে কনভার্ট করো, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এখন এটাকে গুণ করলে তুমি অ্যান্সারটা পাবা হচ্ছে 86,400 সেকেন্ড। আর এই যে টু, যেটা এই টু আসছে মেনলি সেকেন্ড দোলকের জন্য। সেকেন্ড দোলকের দোলনকাল যেহেতু 2 সেকেন্ড, তো এখানে টু কথাটা আসছে। আর এই যে এন সেকেন্ড মানে এত সেকেন্ড সে ধীরে চলতেছে, তাহলে এটা হচ্ছে সূত্র। যদি এন সেকেন্ড ধীরে চলে, তাহলে তোমাকে প্রশ্ন করবে তার দোলনকাল কত। যখন দোলনকাল বের করার সূত্র হচ্ছে এইটা, তখন কিন্তু 2 সেকেন্ড হবে না, তখন দোলনকাল আমাদেরকে এইভাবে বের করতে হবে। এটা তো গেল যদি দিনে এন সেকেন্ড ধীরে চলে। এখন যদি একই প্রশ্ন বলে, ধরো বললো যে ঘন্টায় এন সেকেন্ড ধীরে চলে, ঘন্টায় এন সেকেন্ড ধীরে চললে তার দোলনকাল কত হবে, তাহলে এটার জন্য যে ফর্মুলা, শুধু তোমার জানতে হবে যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে তুমি 86,400 জায়গায় 3600 বসায় দিবা। নিচে হচ্ছে কত? 3600 মাইনাস এন। এটা হচ্ছে ঘন্টার জন্য। তাহলে আমাদেরকে যদি বলতো যে মিনিটে কত সেকেন্ড ধীরে চলে, তখন আমরা কি করতাম? আমরা শুধু এই 3600 জায়গায় 60 বসায় দিতাম, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে যদি বলতো যে মিনিটে, মিনিটে এন সেকেন্ড ধীরে চলে, তখন তার দোলনকাল কত হতো? তখন দোলনকাল হতো 2 × 60 ডিভাইডেড বাই 60 মাইনাস এন। যদি আমাদেরকে বলতো দ্রুত চলে, ধরো বললো না ধীরে চলে, এখন বললো ধরো দ্রুত চলে, তাহলে দ্রুত চলে বললে আমরা কি করতাম? আমরা শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিতাম, আর কিচ্ছু না। তাহলে ভালো মতো মনে রাখো, আমি তাহলে দ্রুত চলে যেগুলো, এগুলোর জন্য আর সূত্র লিখলাম না। এখানে আমি শুধু ধীরে চলার জন্য লিখলাম, ধীরে বললে মাইনাস, দ্রুত বললে প্লাস। এইগুলো আসলে ইন্টারের পড়া, তো তোমাদের এখানে দিয়ে দিতে প্রশ্ন চলে আসছে, তাই এখানে আলোচনা আলোচনা করে দিলাম। আচ্ছা, তোমাদের কি লিখা হয়েছে? লিখা হলে আমাকে বলো। আচ্ছা, এখন এখন আরো কিছু সূত্র লাগবে, এগুলা শুধু মুখস্থ করবা, এগুলা বোঝাবুঝির কিছু নাই এখানে। তোমাদের বই এগুলো নাই, সেগুলা জাস্ট মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এরপরে আসি আমরা। এখন তোমাকে ধরো বললো যে একটা সরল দোলকের সাহায্যে বা একটা সেকেন্ড দোলকের সাহায্যে তুমি একটা পাহাড়ের উচ্চতা বের করো। পাহাড়ের উচ্চতা, বা ধরো তোমাকে বললো যে খনির গভীরতা, ধরো তুমি মাটি খুঁড়লা, মাটি খুঁড়া তুমি একটা খনি বানাইলা, এখন খনির গভীরতা বের করতে হবে। তো এখন পাশাপাশি যে পাহাড়ের উচ্চতা, মানে সোজা কথা উচ্চতা, উচ্চতা নির্ণয়, উচ্চতা নির্ণয়, উচ্চতা নির্ণয়ের যে সূত্র মনে রাখবা, এইচ ইকুয়াল টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আর। এটা হচ্ছে উচ্চতা নির্ণয় করার সূত্র। টি প্রাইম কি? টি প্রাইম হচ্ছে এই যে আমরা এখান থেকে যে মানগুলা পাবো, আমাদেরকে যখন বলবে যে এত সেকেন্ড ধীরে চলে, এত সেকেন্ড দ্রুত চলে, তখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে মান পাবো সেটা হচ্ছে টি প্রাইম, মানে পরিবর্তিত দোলনকাল, দোলনকাল। আর টি যেটা, টি হচ্ছে 2 সেকেন্ড।
অর্থাৎ যে সেকেন্ড দোলক, যদি আমাদেরকে সেকেন্ড দোলক বলে দেয় তখন টি এর মান কত হবে? 2 সেকেন্ড। মনে রাখবা, যদি সেকেন্ড দোলক না বলে, ধরো তোমাকে বললো একটা দোলক ঘড়ির দোলনকাল 3 সেকেন্ড, তখন কিন্তু তোমাকে টি এর মান 3 সেকেন্ড ধরে নিতে হবে, তখন কিন্তু 2 সেকেন্ড হলে চলবে না। নর্মালি যদি কিছুই বলা না না থাকে তখন তুমি 2 সেকেন্ড ধরে নিবা। আর ক্যাপিটাল আর যেটা বললাম, ক্যাপিটাল আর হচ্ছে ব্যাসার্ধ। পৃথিবী হইলে পৃথিবীর ব্যাসার্ধ, অন্য যে কোনো গ্রহ হইলে ওই গ্রহের ব্যাসার্ধ, এটা মনে রাখবা। আর এখানে আরেকটা ফর্মুলা মনে রাখবা এইচ বের করার, সেটা হচ্ছে √, g/g'(1 × r)। এটাও উচ্চতা বের করার একটা সূত্র। এখানে পরিচয় গুলো হচ্ছে জি মানে 9.8, এত মিটার/সেকেন্ড স্কয়ার। জি প্রাইম কি? জি প্রাইম হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ তুমি যে উচ্চতায় যাবা, তুমি যদি পাহাড়ের উপরে যাও পাহাড়ের উপরে জি এর মান, তুমি যদি নিচে যাও তখন নিচে জি এর মান, তুমি যেখানে থাকবা সেখানে জি এর মান কত সেটা। এখানে জি প্রাইম বের করার সূত্র কি? এটা তোমাদেরকে চ্যাপ্টার 4-এ দেখানো হয়েছিল, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে। জি প্রাইম বের করার সূত্র হচ্ছে gm/r+h²। এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে জি প্রাইম বের করা, সেটা হচ্ছে জি প্রাইম সমান r² r+h² ইন্টু হচ্ছে জি। তো পরিচয় সবগুলা সেম, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা, জি মানে 9.8। তোমাকে সূত্র মনে রাখতে হবে, যখন যেই সূত্র কাজে লাগে সেখানে সেই সূত্র প্রয়োগ করতে হবে। তোমাদের লেখাগুলো শেষ হলে আমাকে জানাও। হাফসা লিখছো? হাফসা তোমার লিখে হয়েছে? লিখে জানাও। ওকে, তাহলে আমরা নতুন সূত্র শিখলাম কয়টা। প্রথমে হচ্ছে n সেকেন্ড ধীরে চললে বা দ্রুত চললে, যদি বলে 10 সেকেন্ড ধীরে চলে তখন তুমি n এর মান 10 বসাবা। তারপরে যদি আমাদেরকে বলে উচ্চতা বের করতে, তখন সূত্র হচ্ছে এটা। আবার সূত্র এটাও হইতে হইতে পারে, যদি আমাদের কাছে কখনো জি প্রাইমের মান জানা না থাকে তখন হচ্ছে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে জি প্রাইম বের করতে পারবো। এই গেল হচ্ছে আমাদের জিনিসপত্র। যদি গভীরের কথা বলে, এটা তো এইচ উচ্চতায় গেল, যদি বলে এইচ গভীরতায় তখন আমাদের কি হবে? এইচ গভীরতায়, গভীরতার জন্য তোমরা সবসময় এই সূত্রটা প্রয়োগ করবা। এইচ গভীরতায় জি এর মান বের করার সূত্র হচ্ছে 1 - h/r × জি। মনে রাখবা, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে, মানে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে তুমি যদি এইচ গভীরতায় যাও তখন গভীরতার জন্য সূত্র হচ্ছে এটা, জি প্রাইম বের করার। 1 - h/r হচ্ছে জি। আচ্ছা, তো আমরা এখন ওই অঙ্কটাতে যাই, আমাদের কাছে যে অঙ্কটা বলে দিচ্ছে। সবাই 4 নম্বর প্রশ্নে যাও, রাজশাহী বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে? কত সময় ধীরে চলবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের কাছে এখানে বের করতে হবে কি, যে কত টাইম এখানে সে ধীরে চলতেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এখানে কত, ঘড়িটাকে কোথায় নিয়ে গেছে দেখো, ঘড়িটাকে নিয়ে গেছে 900 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছে। 900 কিলোমিটার উচ্চতায় ঘড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে চিন্তা করো, আমরা এখান থেকে চাইলে টাইমের মানটা বের করতে পারবো। আমরা জানি যেহেতু টি এর মান বলে দেওয়া নাই, টি মানে 2 সেকেন্ড, আর এর মান দেওয়া আছে এখানে কত, 6000 কিলোমিটার।
6000 কিলোমিটার মানে আমরা একটু আগে শিখে আসছি 6 × 10⁶ মিটার লেখা যাবে। তারপরে জি এর মান দেওয়া আছে 9.8, এটা আমার দরকার নেই। আমাদের আমাদের বের করা লাগবে এখান থেকে টি প্রাইম কত কত আছে সেটা। তাহলে আমরা একটু আগে সূত্র শিখছি, H ইকুয়াল টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1 × r। 900 কিলোমিটারকে যদি আমরা মিটার দিই তাহলে এটাকে 1000 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে 900 × 1000 মিটার। এখন তোমরা সবাই এখান থেকে টি প্রাইমের মানটা বের করে আমাকে বলো কত আছে। তাহলে h/r ইকুয়াল আসবে টি প্রাইম বাই টি মাইনাস 1, দেন আমরা যদি -1টাকে এর পাশে নিয়ে আসি তাহলে হবে +1 টি প্রাইম ডিভাইডেড বাই টি। এখন যদি আমরা টি প্রাইম কে আলাদা করে ফেলি তাহলে আসবে h/r +1 ইনটু হচ্ছে টি প্রাইম, সরি টি। এখন তোমরা মান বসে আমাকে অ্যান্সার বলো। উপরে হচ্ছে কত 900 × 1000, নিচে হচ্ছে 6 × 10⁶ +1 কিন্তু এটা হচ্ছে 2 সেকেন্ড। বলো আমাকে অ্যান্সারটা বলো কত আছে দ্রুত। দশমিকের পরে 4 ঘর পর্যন্ত বলো। এইসব অঙ্কে দশমিকের পর 4 ঘর নিবা। 2.3 পরে আরো 3 ঘর বলো কি কি আসছে। আচ্ছা ওকে ঠিক আছে রাখো। তাহলে আমরা এখান থেকে টি প্রাইমের মান কত পেলাম 2.3 সেকেন্ড। 2.3 সেকেন্ড। আচ্ছা এখন একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড কেন, এটা আমাদের একটু বুঝতে হবে। একটা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড কারণ হচ্ছে সে এদিক থেকে এদিকে যাইতে 1 সেকেন্ড সময় লাগে, আবার এখান থেকে এখানে ফেরত আসতে তার 1 সেকেন্ড সময় লাগে। তার মানে তার দোলনকাল এই কারণে 2 সেকেন্ড হয়। তাহলে দেখো একটা সরল দোলক আমাকে একটু তোমরা যদি বলতে পারো যে 86,400 সেকেন্ডে কয়টা দোলন দিবে, তোমাকে বলতে পারবা কয়টা অর্ধ দোলন দিবে। অর্ধ দোলন মানে এখান থেকে এখানে যাইতে যত টাইম লাগে সেটাকে আমরা অর্ধ দোলন বলি। মানে একবার যাইতে যত টাইম লাগে সেটাকে আমরা বলতেছি অর্ধ দোলন। তোমরা কি আমাকে অ্যান্সারটা দিতে পারবা কিনা, যে একটা সরল দোলক যে ধরো 86,400 সেকেন্ড মানে একদিনে একদিনে কতগুলা অর্ধ দোলন দেয়। খুবই সিম্পল জিনিস দেখো, 2 সেকেন্ডে 2 সেকেন্ডে দোলন সংখ্যা কয়টা। 2 সেকেন্ডে দোলন সংখ্যা হচ্ছে 86,400 সেকেন্ডে দোলন সংখ্যা অর্ধ দোলন সংখ্যা কত হবে 86,400 ডিভাইডেড বাই হচ্ছে 2। মানে একটা সেকেন্ড দোলক 2 সেকেন্ডে হচ্ছে একটা সম্পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে অর্ধ দোলন দিতে তার অর্ধেকটা পরিমাণ সময় লাগবে, অর্থাৎ 43,200টা।
এতটা সময় সে লাগবে মানে অর্ধ দোলন দিতে। ৮৬,৪০০ সেকেন্ড মানে একদিনে সে এতগুলা অর্ধ দোলন দিবে। অর্ধ দোলন মানে ধরো এ থেকে জাস্ট বি বিন্দুতে গেল, ফেরত আসতো না, শুধু গেল, ফেরত আসে না। এটা কিন্তু একটু বুঝতে হবে যে যখন সে এখান থেকে এখানে যাবে আবার ফেরত আসবে, তখন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড লাগে। কিন্তু আমরা বলতেছি যখন সে একবার যাবে তখন সে কতটুকু যাবে, তখন সে যাবে হচ্ছে অর্ধেক, মানে ৪৩,২০০টা অর্ধ দোলন দিবে। এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু বলো। এটা বুঝতে না পারলে সমস্যা, সামনের অঙ্কগুলো বুঝতে পারবো না। তাড়াতাড়ি কেন? হাতটা বুঝছো? তো ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা বের করে ফেললাম যে সে অর্ধ দোলন দেয় এত সেকেন্ড। এখন আমাদের কাছে কি করার, আমাদের কাছে এখন হচ্ছে যেটা করার যে তাহলে সে আমাদের দোলনকাল বেড়েছে কত সেকেন্ড, 2.3 সেকেন্ড। তাহলে 2.3 সেকেন্ডে সে কি পরিমাণ দোলন সম্পন্ন করবে সেটা যদি আমরা এখন বের করতে চাই, তাহলে আসবে, সুতরাং আমরা বলতে পারি 2.3 সেকেন্ডে অর্ধ দোলন দেয় কয়টা, দুইটা। অর্থাৎ তার দোলনকাল তো আর মানে দোলন সংখ্যা তো আর চেঞ্জ হয় নাই। একটা সেকেন্ড দোলক যখন এ থেকে বিতে যাইতে এবং ফেরত আসতে লাগে কত সেকেন্ড, 2 সেকেন্ড সময় লাগে। তার মানে কি, যাইতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, মানে দুইটা দোলন দিতে সে 2 সেকেন্ড সময় লাগে। এখন সেই দুইটা দোলন দিতে তার সময় লাগতেছে এত সেকেন্ড। তার মানে আমরা লিখতে পারতেছি 2.3 সেকেন্ডে অর্ধ দোলন দেয় কয়টা, দুইটা। তাহলে 1 সেকেন্ডে অর্ধ দোলন দিবে কয়টা, নিশ্চয়ই কম দিবে, তার মানে ভাগ হবে 2/2.3। এখন তাহলে ৮৬,৪০০ সেকেন্ড মানে একদিনে কয়টা অর্ধ দোলন দেয়, একদিনে অর্ধ দোলন দেয় 2 × ৮৬,৪০০ / 2.3। এখন অ্যান্সারটা আমাকে বলো কত আছে। এটা হচ্ছে তার একদিনে আমরা তার অর্ধ দোলন সংখ্যা বের করছি। কত আছে আমাকে তাড়াতাড়ি জানাও। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, দেখো এই যে এ বিন্দু থেকে একটা দোলক ঘড়ি যদি বি বিন্দুতে যাইতে চায় এবং বি থেকে আবার যদি এ তে ফেরত আসতে চায়, তার টোটাল সময় লাগে কয় সেকেন্ড, 2 সেকেন্ড। কথা বুঝো, এ থেকে বি তে গিয়ে আবার বি থেকে এ তে ফেরত আসতে সময় লাগে কত, 2 সেকেন্ড। অর্থাৎ যে একবার গেল আরেকবার গেল, মানে এই দুইবার যাওয়া এবং ফেরত আসা, তার টোটাল সময় লাগছে কত, 2 সেকেন্ড। এখন আমরা যে এখান থেকে টি প্রাইমের মান বের করলাম, টি প্রাইম কি, দোলনকাল। দোলনকাল মানে যাইতে এবং ফেরত আসতে কত সময় লাগতেছে সেইটা। এখন এটা তো এক্সেপশনাল, কারণ এটারে তো আমি স্বাভাবিক অবস্থায় রাখি নাই, এটাকে আমি 900 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছি, তাই তার দোলনকাল বেড়ে গেছে। দোলনকাল বাড়ুক কিন্তু সংখ্যাটা কি বাড়ছে, মানে সে তো এখানেই গেল আবার এখানেই ফেরত আসতো, তার মানে সে তো দুইবার গেল, দুইবার কিন্তু চেঞ্জ হয় নাই। তার মানে কি, 2 সেকেন্ডেও সে দুইবার আসা যাওয়া করছে, এই 2.3 সেকেন্ডেও সে দুইবার আসা যাওয়া করছে। শুধু আগে তার আসা যাওয়া করতে সময় লাগছিল 2 সেকেন্ড, এখন আসা যাওয়া করতে সময় লাগতেছে 2.3 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারতেছি যে 2.3 সেকেন্ডে সে কয়বার আসা যাওয়া করে, দুইবার। অর্ধ দোলন দেয় দুইটা। অর্ধ দোলন মানে এ থেকে বিতে যাইতে একটা দোলন, বি থেকে এ তে ফেরত আসতে আরেকটা দোলন, তার মানে দুইটা অর্ধ দোলন। কত সময় দিল, 2.3 সেকেন্ডে দিল। তাহলে 2.3 সেকেন্ডে সে অর্ধ দোলন দেয় কয়টা, দুইটা। আমরা বের করতেছি যে একদিনে, একদিনে কয়টা অর্ধ দোলন দেয়। যদি সে 2.3 সেকেন্ডে এই পরিমাণ অর্ধ দোলন দেয়, তাহলে সে একদিনে কয়টা অর্ধ দোলন দেয়। তো একদিনে অর্ধ দোলনের সংখ্যা এখানে বের হইছে 75,130, মানে 75,130.3
4 3 এত সেকেন্ড, মানে এতটা। আচ্ছা, এখন তোমরা আমাকে বলতে পারবা এই যে অ্যান্সারটা, আমরা এটাকে একটু ইয়াতে লিখি, মানে পূর্ণ সংখ্যায় লিখি। ধরে নিলাম 131টা। এখন এই যে 131টা যে বের হইলো, তোমরা আমাকে বলতে পারবা যে একটা অর্ধ দোলন দিতে সে কত সেকেন্ড সময় নেয়? অর্থাৎ ধরো যে এ থেকে দিতে যাইতে সে কত সেকেন্ড সময় নেয় স্বাভাবিক অবস্থা যদি হইতো? স্বাভাবিক অবস্থায় এ থেকে দিতে যাইতে তুমি কতটুকু সময় নিত? তোমরা কি জিনিসটা বুঝো নাই? এ থেকে বি আবার বি থেকে এ টোটাল সময় লাগে 2 সেকেন্ড। তাহলে এখানে সময় 1 সেকেন্ড, এখানে সময় 1 সেকেন্ড। তার মানে একটা অর্ধ দোলন দিতে সে 1 সেকেন্ড সময় নেয়। এটা কি বুঝছো? সবাই রেসপন্স করো। আচ্ছা, তার মানে এখন চিন্তা করো, ৮৬,৪০০ সেকেন্ডে, মানে একদিনে সে অর্ধ দোলন দেয় কয়টা? এতটা। এতটা মানে কি? এত সেকেন্ড। এতটা মানেই তো এত সেকেন্ড, কারণ একটা মানে 1 সেকেন্ড। একটা অর্ধ দোলন দেয় 1 সেকেন্ডে। তাহলে এতটা মানে এত সেকেন্ড। তাহলে সে অর্ধ দোলন কি আগের থেকে কম দেয় না বেশি দেয়? ৮৬,৪০০ সেকেন্ডে আগে সে অর্ধ দোলন দিত কয়টা? ৮৬,৪০০টা। এখন অর্ধ দোলন দেয় কয়টা? ৭৫,১৩১টা। তাহলে অর্ধ দোলন কম দেয় কয়টা আমরা বের করি। সুতরাং অর্ধ দোলন কম দেয়, কম দেয় কয়টা? আগে দিত ৮৬,৪০০, এখন দেয় ৭৫,১৩১। বিয়োগ করো, বিয়োগ করে আমাকে অ্যান্সারটা বলো কত আছে। ১১,২৬৯ এত সেকেন্ড। অর্ধ দোলন কম দেয় মানে ঘড়ি ধীরে চলে, এটা মনে রাখবা। তার মানে অর্ধ দোলন কম দেয় এতটা, এতটা মানে এত সেকেন্ড, ঘড়িটা ধীরে চলে। কারণ আমরা জানি একটা অর্ধ দোলন মানে 1 সেকেন্ড। তাহলে এতটা অর্ধ দোলন কম দেয় মানে সে এত সেকেন্ড ধীরে চলে, বা সে কম চলতেছে, আগের চাইতে সে স্লো চলতেছে। এই জিনিসটাই বুঝেছে। এখন আমাকে বলো, তোমরা কি পুরো অঙ্কটা বুঝছো কিনা? ঠিকঠাক মতো আগে দেখো অঙ্কটা একবার নিজেরা, দেখে আমাকে জানাও যে কোনো সমস্যা আছে কিনা। আমি অঙ্কটা ফার্স্ট থেকে আরেকবার তোমাদের উদ্দেশ্যে রিভিউ করে দিতেছি। আমাদের এখানে প্রশ্ন ছিল যে তাকে যখন ৯০০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হবে, তখন সে কত কত সময় ধীরে চলবে। আচ্ছা, একদিনে কোন যদি দিন, যদি এখানে দিন কথাটা বলা নাই, তো আমাদেরকে বুঝে নিতে হবে যে একদিনের কথা এখানে বলছি। তো আমরা প্রথমে কি বের করে নিচ্ছি? আমরা প্রথমে বের করে নিচ্ছি যখন তাকে ওই উচ্চতায় নেওয়া হয়েছে তখন তার দোলনকাল কত। তো আমরা এই যে এই সূত্রটা দিয়ে তার দোলনকালটা ফার্স্ট আমরা বের করে নিচ্ছি। 2.3 সেকেন্ড, এটা হচ্ছে আমার তার দোলনকাল। দোলনকাল মানে সে একবার যাইতে এবং টোটাল ফেরত আসছে, সে হচ্ছে এই পরিমাণ সময় আমাদের কাছে নেয়। তার মানে আমরা বলতে পারতেছি তার দোলনকাল বর্তমানে কত? 2.3 সেকেন্ড। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি 2.3 সেকেন্ডে সে অর্ধ দোলন দেয় কয়টা? 2টা। কারণ তার যেতে এবং ফেরত আসতে তার 2বার সময় নেয়। তাহলে 2.3 সেকেন্ডে অর্ধ দোলন দেয় 2টা। তাহলে ৮৬,৪০০ সেকেন্ড, মানে একদিনে সে কয়টা অর্ধ দোলন দিবে? ৭৫,১৩০টা। তাহলে এতটা মানে কি? এত সেকেন্ড বোঝায়, কারণ একটা অর্ধ দোলন দিতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে এতটা অর্ধ দোলন দিতে সময় লাগে কয় সেকেন্ড? এত সেকেন্ড লাগবে। ৭৫,১৩১ সেকেন্ড লাগবে। আগে ছিল কত? স্বাভাবিক অবস্থায় সে অর্ধ দোলন দিত ৮৬,৪০০টা, এখন দিতেছে ৭৫,১৩১টা। তাহলে সে কম দিতেছে, কতটুকু কম দেয়?
৮৬,৪০০ থেকে আমরা এটা বিয়োগ করে দিলে আমাদের বের হয়ে যাচ্ছে এতটা কম দেয়। এতটা কম দেয় মানে কি, এত সেকেন্ড সে ধীরে চলছে, এটা এখানে বুঝেছি। তো এবার তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানো। ঠিক আছে, এখানে কি আর কোনো সমস্যা আছে এই ক্ষেত্রে? সবাই জানো? আর কারো কোনো সমস্যা আছে? কখনো আর কোনো প্রবলেম আছে? চট্টগ্রাম 22-এর ক্লাস। ঠিক আছে, সবাই তাহলে আমরা চট্টগ্রাম 22-এর চেয়ার ওপেন করি। চট্টগ্রাম 22-এর 4 নম্বরটা সবাই দেখো। প্রথমে আমাদেরকে 4 নম্বর কোশ্চেন বলছে, চিত্র 2 অনুসারে এক অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আমরা একটু চিত্রটা আগে আঁকি। এখানে একটা এম বিন্দু দেওয়া আছে, এখানে দেওয়া আছে এম, দেন এখানে আছে হচ্ছে এস। এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 18 মিটার। তারপরে এখান থেকে এটার দূরত্ব দেওয়া আছে 40 মিটার। আচ্ছা, এস বিন্দুতে এখান থেকে শব্দ করা হয়েছে। এক অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি কোনো প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখন আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে কত, 17.5 মিটার। আচ্ছা, তা আমরা প্রথমত আমাদের কাছে কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। আমরা এক থেকে আমাদেরকে এন বিন্দুর দূরত্ব দেওয়া আছে। তাহলে এক থেকে এন বিন্দুর দূরত্বটা আমরা বের করি, কারণ এখান থেকে যখন শব্দ সৃষ্টি করা হবে তখন এখানে শব্দ এইখানে একবার আঘাতপ্রাপ্ত হবে, এখানে আরেকবার আঘাতপ্রাপ্ত, দুই জায়গায় শব্দ আঘাতপ্রাপ্ত হবে। তাহলে দুইটা দূরত্বই আমাদের লাগবে। তার আমরা ফার্স্টে হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে, আমাদের কাছে এস এম দেওয়া আছে কত, 18 মিটার। তাহলে এস এন কত হবে, এস এন হবে কত, 40 - 18, মানে হচ্ছে 12 মিটার। তা আমরা এটাকে ধরে নেই ডি 1, এটাকে আমরা ধরে নেই ডি 2। ডি 2 হচ্ছে আমাদের 18 মিটার। এছাড়া আমাদের শব্দের বেগ দেওয়া আছে এখানে কত, 350 মিটার পার সেকেন্ড। এক বিন্দুতে শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। এখন প্রথমে হচ্ছে এম, যে দেয়ালটা আছে এম, এম দেয়ালের জন্য যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই, আগেই বলতো যে শব্দ যদি এখানে সৃষ্টি করা হয় দুইটা দেয়ালে এখানে আঘাত করবে, এম দেয়ালেও আঘাত করবে, এন দেয়ালেও আঘাত করবে। প্রথমে আসি আমরা এম দেয়ালের জন্য। এম দেয়ালের জন্য আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি 2D = VT। 2D ধরে নিই এম দেয়ালের জন্য শব্দ যে ফেরত আসতে সময় লাগে T1 সেকেন্ড, তাহলে T1 ধরে নিলাম। আমাদের এই T1 এর মান বের করতে হবে, 2D1/V1। তাহলে এস থেকে এম বিন্দু দূরত্ব ছিল কত, 18 মিটার। শব্দের বেগ হচ্ছে 350। বের করে অ্যান্সার কত? 0.1 সেকেন্ড। আচ্ছা, 0.103, যাই হোক, 1 সেকেন্ড। এখন চিন্তা করো, শব্দ শোনার জন্য
ন্যূনতম সময় ব্যবধান হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে এম দেয়ালের জন্য সে শব্দ শুনতে পারবে, এম দেয়ালের জন্য শব্দ শুনতে পারবে। কারণ আমরা জানি যদি 0.1 সেকেন্ড হয় তাহলে হচ্ছে শব্দ শোনা যায়। আচ্ছা, তারপরে ওখানে আমরা এম দেয়ালের জন্য এম দেয়ালের জন্য তাহলে এম দেয়ালের জন্য কি হবে? সেম সূত্র, 2d2 ইকুয়াল আসবে vt2। তাহলে c2 সমান আসবে 2d2 ডিভাইডেড বাই v। তাহলে 2 × 12 ডিভাইডেড বাই হচ্ছে 350। বলো অ্যান্সার কত? সরি, এটা কি 12 না, এটা নিচে, এটা মানে 22 হবে না? এটা 22 হবে। 2 × 22 ডিভাইডেড বাই 350 করো। অ্যান্সার বলো কত আসছে? 0.122। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। কথা হচ্ছে এই যে দুটা প্রতিধ্বনি যে শোনা যাবে, দুটা প্রতিধ্বনি কিন্তু একটা আরেকটার সাথে আঘাত করবে। মানে ধরো তুমি এখান থেকে সাউন্ডটা করলা, করার পরে শব্দ এদিকে গেল, আবার ফেরত আসলো, আবার এদিকে যাবে, যে আবার কিন্তু ফেরত আসবে। এখন কথা হচ্ছে কি, তুমি তো ধরো শব্দ এদিকে গেল, যায়া ফেরত আসলো, তুমি শব্দটা শুনতে পারলা। শব্দ যখন আবার এখানে থেকে আবার যখন এখানে আসবে, তখন কি তুমি শব্দটা শুনতে পারবা কিনা? এটা হচ্ছে কোশ্চেন। কেন এই কোশ্চেনটা এখানে আসছে? এখানে এই কোশ্চেনটা আসার কারণ হচ্ছে গিয়া দুইটা শব্দ প্রায় কাছাকাছি সময়ে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ তুমি একটা শব্দ শোনার পরবর্তী ঠিক ওই মুহূর্ত পরে আরেকটা শব্দ শুনতে পারো। এখন এই দুইটা শব্দ একসাথে শোনা যাবে কিনা, এটা হচ্ছে আমার মেন কথা। এই এই দুটো শব্দ কি আসলেই একই সাথে শোনা শোনা যাবে, নাকি পরে একটু আগে একটা পরে শোনা শোনা যাবে এরকম, নাকি শোনাই যাবে না এরকম? তাহলে এখন আমরা বের করব দুইটি শব্দ শোনার সময় ব্যবধানটা, যেখানে কতটুকু সময় ব্যবধান মাঝখানে আছে। তাহলে প্রথম শব্দ শোনার জন্য হচ্ছে 0.1, দ্বিতীয় শব্দ শোনার জন্য হচ্ছে 0.12। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিই, 0.126 থেকে 0.1 বাদ দিই, অ্যান্সার আসছে 0.026 সেকেন্ড। দেখো, সময় ব্যবধানটা হচ্ছে মাত্র এত, অর্থাৎ একটা শব্দ সৃষ্টি হওয়ার এত সেকেন্ড পরেই আরেকটা শব্দ সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের মস্তিষ্ক কিন্তু দুইটা শব্দ শোনার জন্য যে গ্যাপ, সেই গ্যাপটা মিনিমাম 0.1 সেকেন্ড হওয়া দরকার। কিন্তু এখানে গ্যাপটা হচ্ছে 0.026 সেকেন্ড। তাই আমরা বলতে পারবো এন দেয়ালের শব্দ শোনা যাবে না, এন দেয়ালের শব্দের প্রতিধ্বনি শোনা যাবে না, শোনা যাবে না। কারণ হচ্ছে গিয়া এন দেয়াল থেকে যে শব্দটা আসছে, ওই শব্দটা আসার জন্য যথেষ্ট পরিমাণ টাইম এখানে পাই নাই। মিনিমাম 0.1 সেকেন্ড হওয়া লাগছে, কিন্তু এখানে আসছে 0.026 সেকেন্ড, মানে পার্থক্যটা। এখানে কিন্তু তোমরা আবার এটার অ্যান্সার ভাবে বুঝছো না। এখানে কিন্তু মেনলি দরকার পার্থক্যটা, যে শব্দ শোনার ব্যবধানটা কত। ব্যবধানটা হচ্ছে 0.026 সেকেন্ড। সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো, সবাই রেসপন্স করো, এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, ঠিক আছে, হয়ে গেলে তাহলে এবার আমরা সিলেট 22-এ চলে যাই। সিলেট 22-এর 4 নম্বরটা, সবাই কোশ্চেন দেখো। সিলেট বোর্ড 22। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে পি এবং কিউ মাধ্যমে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং 400 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে দেওয়া আছে পি মাধ্যমে 350 এবং কিউ মাধ্যমে দেওয়া আছে 400। দেন বলা আছে যে মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে যে ল্যামডা পি আর ল্যামডা কিউ, এই দুইজনের পার্থক্য দেওয়া আছে কত? 0.4 মিটার।
এখন তোমরা আমার এখানে একটা কথা বলবা যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভিপি নাকি ভি, মানে পি নাকি কিউ, কোনটা বেশি হওয়া উচিত? মানে আমি কোনটা থেকে কোনটারে মাইনাস করব, পি থেকে কিউ মাইনাস করবো নাকি কিউ থেকে পি মাইনাস করবো? একটু আমাকে বলো। তোমরা তো অনেকগুলো অঙ্ক করছো, সবগুলো অঙ্ক নাকি তোমরা করছো, দেখি তোমরা পারো কিনা। এখানে আমরা কোনটা থেকে কোনটা মাইনাস করবো? পি থেকে কিউ বসে একজনে, দেখা যাবে। উত্তর আনসার করো তো। কিউ থেকে পি, আচ্ছা হাফটা কোন দলে? তুমি কি অহনার দলে নাকি ইসরাফের দলে? আচ্ছা তাড়াতাড়ি বলো। কিউ থেকে পি বুঝা বলছো তো? কিউ থেকে পি যে বললা, বুঝা বললা? আমরা জানি দেখো ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি এর সাথে ল্যামডার সম্পর্কটা সমানুপাতিক, যার ভি বড় তার ল্যামডা বড়। যেহেতু কিউ মাধ্যমে শব্দের বেগটা বেশি, তাই কিউ মাধ্যমে ল্যামডার মানও বেশি, তার মানে ল্যামডা কিউ থেকে ল্যামডা পি বাদ যাবে। পার্থক্যটা হচ্ছে 0.4 মিটার, যাই হোক। এখন আমাদেরকে 4 নম্বর প্রশ্ন বলছে পি ও কিউ মাধ্যমে শব্দটি 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে এর 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 সাহায্যে আমরা 3 নম্বর প্রশ্ন থেকে অলরেডি ল্যামডা পি এর মান আমরা পেয়ে গেছি 2.8 মিটার। তো আমরা এখন ল্যামডা কিউ এর মানটা বের করে ফেলি। করো, ল্যামডা কিউ এর মান বের করো। তাহলে ল্যামডা কিউ হবে 0.4 প্লাস ল্যামডা পি, 0.4 প্লাস 2.8, তার মানে 3.12, এত মিটার। তো আমাদের ল্যামডা কিউ বের হয়ে গেল। এখন আমাদেরকে বলছে 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। তো তোমাদেরকে আমি কিন্তু লিখে দিচ্ছিলাম যে এন সংখ্যক কম্পনের জন্য তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার যে সূত্র। ধরো পি, পি যেটা আছে, তো পি মাধ্যম যেটা, তো সূত্র কি? সূত্র হচ্ছে এন ল্যামডা। এন সংখ্যক তরঙ্গ কম্পনের জন্য তরঙ্গ এইটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে তরঙ্গের অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে 40 বার দেওয়া আছে। ল্যামডা পি এর মান কত? 2.8। মান করো, কত আছে দেখো, আমারে বলো। 112 মিটার সম্ভবত। আর ইউ মাধ্যমে যেটা, একই সূত্র। হচ্ছে 188। তাহলে পার্থক্য এফ কিউ মাইনাস এফ, 128 - 112, তার মানে 16। এটা হচ্ছে এটা মান। ওকে, সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে বলো, কোথাও সমস্যা আছে কিনা। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ।
তোমরা আগামী ক্লাসে আমি আরেকবার তোমাদেরকে সুযোগ দিলাম, যদি কোনো প্রবলেম থাকে আগামী ক্লাসে দেখাইতে পারো। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। আমাদের নেক্সট পড়া থাকবে আগামীকালকে। আগামীকালকে আমি টাইমটা জানিয়ে দিব তখন পড়াবো। তো আমি ক্লাসের রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।